আচ্ছা। আম সো আমরা হচ্ছে আজকে পারফরমেন্স নিয়ে পড়বো। পারফরমেন্স বলতে আমরা বুঝাইতে চাচ্ছি যে একটা সিপিইউ কত বেটার পারফর্ম করে, এটাই আর কি। সো আপনারা যখন কোনো সিপিইউ কিনেন মার্কেট থেকে, তখন আই থিংক আপনারা একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ক্লক রেট। ক্লক রেট বলতে আমি বুঝাচ্ছি, আপনারা দেখবেন যে সিপিইউর বেঞ্চমার্কে লেখা থাকে 3.6 গিগাহার্জ বা 4 গিগাহার্জ বা 2 গিগাহার্জ এরকম। তো সেটা হচ্ছে সিপিইউর ক্লক রেট। এখন ক্লক রেট কি বা কিভাবে কাজ করে বা আমরা কিভাবে পারফরমেন্স আরো বেটার মেজার করতে পারি, সেগুলা নিয়ে হচ্ছে আমাদের এখনকার আলোচনা আর কি। তো এখানে পারফরমেন্সের মেজারমেন্ট হিসেবে প্রথমে দুইটা টার্ম দেওয়া আছে, একটা হচ্ছে রেসপন্স টাইম আর একটা হচ্ছে থ্রুপুট। সো রেসপন্স টাইম বলতে বোঝানো হচ্ছে যে যে কোনো একটা টাস্ক যদি আপনি আপনার সিপিইউ কে দেন, টোটালি টাস্কটা শেষ হইতে কত সময় লাগতেছে, সিম্পলি এক্সিকিউশন টাইম। আপনি যদি একটা প্রোগ্রাম রান দেন এন্ড প্রোগ্রামটা যদি 10 সেকেন্ড রান হয়, তার মানে এক্সিকিউশন টাইম বা রেসপন্স টাইম হচ্ছে 10 সেকেন্ড। দ্যাটস ইট। আর থ্রুপুটের বিষয় যেটা, থ্রুপুটটা হচ্ছে টাস্ক ডান পার ইউনিট টাইম। অর্থাৎ যদি আপনি ইউনিট টাইম হিসাবে 1 সেকেন্ড ডিফাইন করেন, তার মানে 1 সেকেন্ডে কতগুলা টাস্ক কমপ্লিট করা হচ্ছে, সেটা হচ্ছে থ্রুপুট। সো সিম্পলি বলতে গেলে থ্রুপুট হচ্ছে 1/এক্সিকিউশন টাইম। কারণ যদি 10 সেকেন্ডে একটা কাজ শেষ হয়, তার মানে 1 সেকেন্ডে 0.1টা কাজ শেষ হয়েছে, তাই না? এটা কি আমরা বুঝতে পারছি যে থ্রুপুট যে 1/রেসপন্স টাইম? হ্যালো, আপনারা না বুঝলে বলিয়েন, আমি আরেকটু ডিটেলসে বলার চেষ্টা করব তাহলে। না স্যার, বোঝা যায় না। আচ্ছা। আম তো এখানে দেখেন নিচে দুইটা কোয়েশ্চেন বলা আছে। একটা হচ্ছে হাউ আর রেসপন্স টাইম অ্যান্ড থ্রুপুট এফেক্টেড বাই রিপ্লেসিং দ্য প্রসেসর উইথ এ ফাস্টার ভার্সন অ্যান্ড অ্যাডিং অ্যাডিশনাল প্রসেসর টু এ সিস্টেম। সো আমি একটু সিম্পলি বলি, সেটা হচ্ছে যে যদি আমরা আমার কারেন্ট প্রসেসরটাকে একটা ফাস্টার প্রসেসর দিয়ে সুইচ করে দেই, তাহলে রেসপন্স টাইম আর থ্রুপুট কিভাবে চেঞ্জ হবে? তো যেহেতু আমি একটা ফাস্টার প্রসেসর দিয়ে সুইচ করতেছি, প্রত্যেকটা টাস্ক হইতে কম সময় লাগবে, রাইট? তো আমার রেসপন্স টাইম কমে যাবে, থ্রুপুট বাড়বে। খুবই স্বাভাবিক। আম, যখন কিনা সেকেন্ড কোয়েশ্চেনটায় বলা হয়েছে যে অ্যাডিং অ্যাডিশনাল প্রসেসর, অর্থাৎ হইতে পারে যে আপনি একটা সিঙ্গেল কোর প্রসেসর দিয়ে কাজ করতেছিলেন, আপনি এখন এটাতে আরো 3টা কোর অ্যাড করছেন। তো এখন আপনি একটা 4 কোর প্রসেসর দিয়ে কাজ করতেছেন। তো এইটা করলে কি রেসপন্স টাইম আর থ্রুপুট এর কি চেঞ্জ হবে? কেউ কি বলতে পারবেন? স্যার, মাল্টিপল প্রসেসর এক্সিকিউট করতে গেলে তো ওটারও একটা আলাদা টাইম নিচ্ছে। সো আই ফিল লাইক এটা স্লো হতে পারে। মানে ইটস নট লাইক যে অলওয়েজ ফার্স্ট হবে। প্রত্যেকটার একটা আলাদা আলাদা এক্সিকিউশন প্রসেস আছে, টাইম লাগে। আচ্ছা, হ্যাঁ, সেটা একটা বিষয়, বাট মানে কারেন্টলি কোর টু কোর সুইচ করতে আসলে অত বেশি ওভারহেড হয় না। তবে হ্যাঁ, মানে আপনি যেটা বলতেছেন যে সব সময় যে রেসপন্স টাইম কমে যাবে, এরকম কোনো কথা নেই। এটার পিছনে আরেকটা লজিকও আছে, আমি একটু বলি। তো থ্রুপুট অবভিয়াসলি বাড়বে। একটা ট্রেডিশনাল কম্পিউটারে আপনি যদি কোরের সংখ্যা বাড়ান, তাহলে থ্রুপুট অবশ্যই বাড়বে। কারণ তখন আপনি আপনার যে 100টা প্রসেস ছিল, যেগুলো আসলে একটা করে হ্যান্ডেল করতেছিল, এগুলো 25 25 25 করে 4টা করে ভাগ করে দিতে পারবেন। তো অবভিয়াসলি, ইন জেনারেল, যেই সময়ের ভিতরে একটা টাস্ক শেষ হইতো, সেই সময়ে একের বেশি টাস্ক শেষ হবে। খুবই স্বাভাবিক। কিন্তু প্রবলেম হচ্ছে রেসপন্স টাইম চেঞ্জ হবে কিনা। কারণ আপনি একটা টাস্ককে যদি সাব টাস্কে ব্রেক করতে না পারেন, অর্থাৎ আমি এইভাবে একটু এখানে একটা ছবি আঁকার চেষ্টা করি। আম, মানে অ্যানোটেট করা যায়, তাই না? সো ধরেন যে আপনার এটা হচ্ছে একটা টাস্কের টাইম লাইন, 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। এখন আপনি যদি এই টাস্কটাকে মাল্টিপল কোরের মাঝে ভাগ করে দিতে না পারেন,
তাহলে আসলে মাল্টিপল কোর রেখে তো লাভ নেই, তাই না? কারণ এই টাস্কটা স্টিল 10 সেকেন্ড সময়ই নিবে। তো পার্টিকুলার এই টাস্কের জন্য আহ এক্সিকিউশন টাইম বা রেসপন্স টাইমের কোনো ইমপ্রুভমেন্ট হবে না। এটা কি আমরা বুঝতে পারছি? Yes. তো আনলেস একটা টাস্ককে সাব টাস্কে ভাগ করা যায় এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসরের মধ্যে ডিভাইড করে দেওয়া যায়, মাল্টিপল কোড দিয়ে আসলে আমরা তেমন একটা সুবিধা করতে পারবো না। আচ্ছা, তো এরপরে আসি। তো এখানে হচ্ছে এক্সিকিউশন টাইমের উপর ভিত্তি করে পারফরমেন্সের ডেফিনেশন যদি আমরা দিতে চাই, তাহলে পারফরমেন্স হচ্ছে 1/এক্সিকিউশন টাইম, কারণ যার এক্সিকিউশন টাইম যত কম তার পারফরমেন্স তত বেটার। সো যদি পারফরমেন্স কম্পেয়ার করতে বলা হয় দুইটা প্রসেসরের এক্সিকিউশন টাইম দিয়ে, যেমন এখানে দেওয়া আছে যে একটা প্রসেসরের এক্সিকিউশন টাইম 10 সেকেন্ড আর একটার 15 সেকেন্ড, তার মানে যার টাইম কিনা 10 সেকেন্ড সে 15 সেকেন্ডের চেয়ে 1.5 টাইমস ফাস্টার, তাই না? তো এটা জাস্ট রেশিও করলেই হয়ে যাচ্ছে, এখানে তেমন একটা বোঝার কিছু নাই। এরপরে পারফরমেন্স আর আসি এক। হ্যাঁ, পারফরমেন্স এন্ড থ্রুপুট দুইটা কি সেম, এস দুইটাই 1/এক্সিকিউশন টাইম? আচ্ছা, হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সো ফার আমরা যা যা পড়ছি সেগুলার বেসিসে পারফরমেন্স আর থ্রুপুট সেম, বাট আমরা এর পরবর্তীতে পারফরমেন্সের ডিফারেন্ট ডেফিনেশন দিব। সো আলটিমেটলি পারফরমেন্স আর থ্রুপুট সেম থাকবে না। আচ্ছা, সো এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে রেসপন্স টাইম, তাই না? সো এখন রেসপন্স টাইমকে আমরা একটু ডিভাইড করে ফেলবো। সেখানে দুইটা জিনিস দেওয়া আছে, দেখেন, ইলাপস টাইম অ্যান্ড সিপিইউ টাইম। তো ইলাপস টাইম বেসিক্যালি রেসপন্স টাইম যেটা আমরা পড়ছি সেটাই। তো আপনি আসলে যখন একটা প্রোগ্রাম রান দেন তখন আপনি প্রোগ্রাম রান দেন কিভাবে, হয়তো কিবোর্ডে এন্টার কি প্রেস করে বা মাউসে ডাবল ক্লিক করে। তো এখানে কিছু ডিলে আছে, আপনি যে ডাবল ক্লিকটা করছেন এই রিকোয়েস্টটা মাদারবোর্ড থেকে সিপিইউ তে গিয়ে রেজিস্টার হবে, দেন সিপিইউ বুঝতে পারবে যে হ্যাঁ একটা প্রোগ্রাম রান করতে বলা হয়েছে, তারপরে সে প্রোগ্রামটা রান করা শুরু করবে। এন্ড রান করা শেষে যখন আউটপুট দেখাবে সিপিইউ থেকে মনিটরে আউটপুট আসতেও কিছুটা সময় লাগবে। তো এখানে অ্যাকচুয়াল কাজটা ছাড়াও কিছু ছোট ছোট কাজের ডিলে আছে। সেখানে দেখেন যে এই যে বলা আছে টোটাল রেসপন্স টাইম ইনক্লুডিং অল অ্যাসপেক্টস। অ্যাসপেক্ট গুলা কি কি? প্রসেসিং, ইনপুট আউটপুট, অপারেটিং সিস্টেম ওভারহেড, আইডল টাইম। অর্থাৎ একটা প্রোগ্রাম রান হওয়ার ভিতরে শুধু প্রসেসিং বাদে আরো কিছু ছোট ছোট কাজ আছে। তো সব যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে ইলাপস টাইম। তো এই টোটাল ইলাপস টাইম দিয়ে যদি আপনি পারফরমেন্স মেজার করতে যান, তাহলে আপনি আপনার পুরা সিস্টেমের পারফরমেন্স পাবেন। অর্থাৎ এই পারফরমেন্সটা একই সাথে আপনার কিবোর্ড, মাউস, মনিটর, আপনার কেবল গুলার ডেটা স্পিড কত ভালো, এই সবকিছু মেজার করবে। স্পেসিফিক্যালি আপনার সিপিইউ কত ফাস্ট এটা আপনি বুঝতে পারবেন না। কারণ এমন হইতে পারে যে আপনার সিস্টেমের সবকিছুই অনেক ফাস্ট, কিন্তু মনিটরের সাথে সিপিইউর যে আপনি এইচডিএমআই কেবলটা দিয়ে কানেকশন দিছেন এটা অনেক পুরাতন মডেল, যার কারণে ফাইনাল আউটপুটটা আসতে বেশি সময় লাগছে। তো এইটা দেখে যদি আপনি বলেন যে আপনার সিস্টেম স্লো, সেটা একটা ভুল অ্যাজাম্পশন হবে, তাই না? কারণ ওভারঅল আপনার সবকিছুই অনেক ফাস্ট হাই এন্ড, বাট একটা কেবল আসলে অনেক পুরাতন হওয়ার কারণে ডিলে হয়ে গেছে। তো ইলাপস টাইম দিয়ে যদি আপনি আসলে পারফরমেন্স মেজার করেন, আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ওভারঅল সিস্টেমের পারফরমেন্স। আচ্ছা, এখন যদি আমরা শুধু সিপিইউর পারফরমেন্স মেজার করতে চাই তাহলে আমাদেরকে ইউজ করতে হবে সিপিইউ টাইম। সিপিইউ টাইম হচ্ছে যদি কিনা আমরা ইলাপস টাইম থেকে এই যে আইও টাইম বা অন্যান্য যা যা আদার কাজের যা যা টাইম আছে সেগুলোকে যদি আমরা বাদ দেই এবং শুধুমাত্র এই প্রসেসিং এর যে টাইমটা সেটা হবে সিপিইউ টাইম। অর্থাৎ সিপিইউ স্পেসিফিক্যালি কত সেকেন্ড এই কাজটা প্রসেস করার পিছনে ব্যয় করছে। বুঝতে পারছি? আম আই থিংক এটা বুঝতে পারছেন। তো এরপরে আসি এখন, সিপিইউ টাইম মেজার করার ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা কি দেখেন, আমরা দুই ভাবে মেজার করতে পারি। একটা উপায় হচ্ছে যে আপনি একটা প্রোগ্রাম রান দিলেন, রান দিয়ে এক্সিকিউশন টাইমটা বের করলেন যে 10 সেকেন্ড, দেন আপনি 10 সেকেন্ড থেকে যা যা ওভারহেড আছে সেগুলা বাদ দিবেন, যে আইও ওভারহেড কত, অপারেটিং সিস্টেম ওভারহেড কত, আইডল টাইম কত,
বা এমনিতে ডিলে কত, এইসব কিছু বাদ দিই। তো এইখানে সমস্যা হচ্ছে যে এই আইও ওভারহেড, ডিলে, ওএস ওভারহেড এগুলা মেজার করা আরো কমপ্লিকেটেড। তো এইভাবে বিয়োগ করে মেজার করাটা টাফ। তো রেদার আমরা অন্য একটা মেজারমেন্ট করব, সেটা হচ্ছে ক্লক সাইকেল দিয়ে মেজার করা। তো আমরা সবাই ডিএলডি কোর্স করছি না? আই থিংক আপনারা তো বলছিলেন যে এটা ডিএলডি কোর্সে, ডিএলডি এটার প্রিরিকুইজিট। Yes, sir. হ্যাঁ। সো আমাকে একটু বলেন যে ক্লক সাইকেল বা ক্লক পিরিয়ড বা ক্লক জিনিসটা ইন জেনারেল কি? কেউ একজন বলেন, যেটাই মাথায় আসে। এখানে ভুল বললে তো কোনো সমস্যা নেই। স্যার মানে পার সাইকেলে এটা আমার হচ্ছে মানে কতটুক কি সময় লাগতেছে সবকিছু মানে প্রত্যেকটা পেজে হচ্ছে এটা যেহেতু ক্যালকুলেট হচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের কেন সাইকেল বাই সাইকেল ভাগ করতে হইলো, তাই না? আমরা তো জিনিসটাকে কন্টিনিউয়াস রাখতে পারতাম, কেন আমাদেরকে সেপারেট সেপারেট সাইকেলে ভাগ করতে হইলো এবং বলতে হইলো যে এক একটা সাইকেল এতক্ষণ ধরে চলবে? তো স্যার মানে প্রত্যেকটার মাঝখানে হ্যাঁ, তো দেখা গেছে পজ নেয়, যেমন আইও অপারেশন বা সামথিং এরকম কিছু একটা। তো ওই হ্যাঁ, পজটার জন্য আমাকে সাইকেলে ভাগ করতে হয়। কাইন্ড অফ, হ্যাঁ। আমি আর একটু ডিটেলসে বলি। তো আপনারা ডিএলডি তে মেবি দুই ধরনের সার্কিট পড়ছেন, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট আর একটা হচ্ছে কম্বিনেটোরিয়াল বা এরকম কিছু একটা সার্কিট, রাইট? সবার মনে আছে কিনা আমি জানি না। সো যেটাই হোক, তো যেই ধরনের সার্কিটে হচ্ছে লুপ থাকে বা ফিডব্যাক থাকে, সেগুলাকে হচ্ছে কম্বিনেটোরিয়াল বলে। অর্থাৎ আপনার সার্কিটের নিজের আউটপুটই নিজের ইনপুট আবার, অর্থাৎ ও নিজেই নিজেকে ইনপুট দেয়। ঠিক আছে? এবং ও কোনো না কোনো ডেটা স্টোর করে রাখে। সো একটু চিন্তা করি, আমাদের যে সিপিইউ বা আমাদের ওভারঅল যে কম্পিউটার, এটার সার্কিটও অবশ্যই কম্বিনেটোরিয়াল, কারণ ও অনেক ডেটা স্টোর করে, রাইট? এখন ঘটনা হচ্ছে এই ডেটাগুলা তো আপডেট হয়। তো একটু চিন্তা করে দেখেন, আপনার যে একটা ছোট্ট মানে ধরেন 1 বিট ডেটা কোথাও স্টোর হয়ে আছে। এখন সিপিইউ তো অনেক কাজ করতেছে, অনেক কিছু ক্যালকুলেশন করতেছে এবং ও এই ডেটাটা মাঝে মধ্যে আপডেটও করতেছে। প্রশ্ন হচ্ছে, ও যে আপডেট করতেছে, যে মেমোরি ডিভাইস, সে কি 24/7 এবং প্রতি মাইক্রো সেকেন্ডে চেক করতে থাকবে যে ডেটা কি আপডেট হয়ে গেল নাকি যেটা ছিল সেটাই আছে? আপডেট কি করব নাকি করব না, আপডেট হয়েছে নাকি হয় নাই? এইটা তো আসলে যদি আপনি কন্টিনিউয়াসও রাখতে চান, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর ওকে চেক করতে হবে যে ডেটা আপডেট হয়েছে নাকি হয় না। সো যেই পিরিয়ড অফ টাইম পর পর আমাদের পুরা সার্কিটের সব মেমোরি ডিভাইস নিজের ভিতরে স্টোর থাকা ডেটাগুলো আপডেট করে বা আপডেট হয়েছে কিনা সেটা চেক করে, সেটাকে আমরা বলবো এক ক্লক সাইকেল বা এক ক্লক পিরিয়ড। বুঝতে পারছি? ইয়েস স্যার। তো এইখানে যেমন বলা আছে ক্লক পিরিয়ড হচ্ছে 250 পিকোসেকেন্ড। তো 250 পিকোসেকেন্ড পর পর আপনার কম্পিউটারে প্রতি বিট অফ ডেটা ইদার চেঞ্জ হচ্ছে অথবা চেক করা হচ্ছে যে এই বিটটা চেঞ্জ করা হয়েছে নাকি হয় নাই। তো এটা হচ্ছে আমার ক্লক পিরিয়ড। এন্ড ক্লক পিরিয়ডের উল্টা যেটা, অর্থাৎ 1/ক্লক পিরিয়ডই হচ্ছে আমার ক্লক ফ্রিকোয়েন্সি, যেটা আমি শুরুতে বলে আসলাম, ক্লক ফ্রিকোয়েন্সি বা ক্লক রেট, যেটা আমরা সিপিইউ কেনার সময় দেখি যে এই সিপিইউর ক্লক রেট 4 GHz। তো তার মানে হচ্ছে কি, প্রতি সেকেন্ডে সে 4 × 10⁹ বার নিজের মধ্যে স্টোর থাকা ডেটাগুলো আপডেট করার চেষ্টা করতেছে বা আপডেট করতে পারে। ওকে। তো এখান থেকে আমরা কিভাবে আসলে সিপিইউ টাইম বের করব? তো আমরা আসলে মেজার করব যে একটা প্রোগ্রাম রান হইতে কত ক্লক সাইকেল লাগছে। ঠিক আছে? এটা খুবই সিম্পলি মেজার করা যায়, সিপিইউ নিজেই আসলে ক্যালকুলেট করে রাখে যে এই স্পেসিফিক প্রোগ্রামটা রান হইতে ওর কত ক্লক সাইকেল লাগছে। আমরা যদি সেটা মেজার করি, তাহলে আমার টোটাল এক্সিকিউশন টাইম কত হবে? ক্লক সাইকেল ফর এ প্রোগ্রাম ইনটু ক্লক সাইকেল টাইম বা ক্লক পিরিয়ড। এটা কি বুঝতে পারছি আমরা?
অর্থাৎ যদি আমার একটা প্রোগ্রাম রান হইতে 100 ক্লক সাইকেল লাগে এবং প্রতি ক্লক পিরিয়ড হয় হচ্ছে 250 পিকো সেকেন্ড, তাহলে টোটাল সিপিইউ টাইম হচ্ছে 100 × 250, রাইট? সবাই কি বুঝতে পারছি এটা? হ্যাঁ। সো এগেইন বললি যে আমার যদি একটা প্রোগ্রাম রান হইতে 100টা ক্লক সাইকেল দরকার হয় এবং প্রতি ক্লক সাইকেলে 250 পিকো সেকেন্ড করে সময় লাগে, তাহলে আমার টোটাল সিপিইউ টাইম কত? 100 × 250 পিকো সেকেন্ড। আচ্ছা, পাশাপাশি আমরা এটাও দেখলাম যে ক্লক সাইকেল হচ্ছে 1/ক্লক রেট, বা ক্লক রেট হচ্ছে 1/ক্লক সাইকেল। তো এই ফর্মুলাতে আমি যদি এই ক্লক সাইকেলটাকে রিপ্লেস করে দেই, এটার জায়গায় আমি লিখি যে 1/ক্লক রেট, তাহলে তো আমি এই যে নিচের ফর্মুলাটা পাচ্ছি, তাই না? Yes, sir. হ্যাঁ, তো এখানে এই দুইটা ফর্মুলা জাস্ট দেওয়া আছে আর কি, আর কিছুই না। এরপরে আসি। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথ গুলা আমরা পরবর্তীতে দেখবো একসাথে, আম, যখন কিনা আমরা প্র্যাকটিস প্রবলেম সলভ করবো আর কি। তা আমরা তারপরে চলে আসি। এরপরে আমরা আসতেছি ইনস্ট্রাকশন কাউন্ট এন্ড সিপিআই, দুইটা নতুন টার্ম। তো আসলে যখন একটা প্রোগ্রাম রান হয় তখন ওই প্রোগ্রামে কতগুলা ইনস্ট্রাকশন আছে সেটার উপর বেস করেই আসলে বোঝা যায় যে প্রোগ্রামটা কতক্ষণ ধরে রান। কিভাবে? আমরা হিস্টোরিক্যালি বা হিস্টোরিক্যাল ডেটা থেকে বা বারবার প্রোগ্রাম রান করার মাধ্যমে আমরা আগে থেকেই জানি যে অন অ্যাভারেজ একটা ইনস্ট্রাকশনে কতগুলা ক্লক লাগতে পারে, যেটাকে আমরা বলতেছি সিপিআই বা ক্লক পার ইনস্ট্রাকশন। ওকে, সো যদি আমরা আম, এই পোর্শনটা একটু দেখি, যে একটা প্রোগ্রামে ধরা যাক 100টা ইনস্ট্রাকশন আছে, এন্ড আমরা বাই ডিফল্ট জানি যে অন অ্যাভারেজ একটা ইনস্ট্রাকশনের জন্য 3টা ক্লক দরকার হয়, 3 ক্লক সাইকেল দরকার হয়। ঠিক আছে, তাহলে ইন টোটাল কয়টা ক্লক সাইকেল দরকার হবে? 300টা। যেহেতু 100টা ইনস্ট্রাকশন আছে, প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য 3 ক্লক সাইকেল দরকার হয়, ইন টোটাল 300টা ইনস্ট্রাকশন দরকার হবে। তো বেসিক্যালি ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সিপিআই হচ্ছে এই সিপিইউ ক্লক সাইকেলস, বা কতগুলা ক্লক সাইকেল দরকার হচ্ছে সেটা। দেন আমরা তো আগেই দেখে আসলাম যে এটা এই সিপিইউ ক্লক সাইকেলের সাথে ক্লক সাইকেল টাইম গুণ করলেই আমরা হচ্ছে সিপিইউ টাইম পেয়ে যাব। সো দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের তাহলে ফাইনাল ফর্মুলা, ইনস্ট্রাকশন কাউন্ট ইন্টু ক্লকস পার ইনস্ট্রাকশন ডিভাইডেড বাই ক্লক রেট। এই ফর্মুলা দিয়ে ইউজুয়ালি সিপিইউ টাইম ক্যালকুলেট করা হয়, এন্ড এইটা দিয়েই আসলে আমরা মানে সিঙ্গেল সিপিইউ বা সিঙ্গেল কোর সিপিইউর যে পারফরমেন্স সেটা মেজার করতে পারি। আচ্ছা, আম, এখানে এগেইন আরেকটা এক্সাম্পল আছে, এটা আমরা একটু দেখি। এটা খুবই ছোট এক্সাম্পল, জাস্ট এখন এতক্ষণ যেটা দেখলাম সেটা ভ্যালু দিয়ে করা আর কি। সেখানে বলা আছে যে দুইটা কম্পিউটার, কম্পিউটার এ এন্ড কম্পিউটার বি। তো কম্পিউটার এ এর ক্লক সাইকেল টাইম বা ক্লক পিরিয়ড হচ্ছে 250 পিকো সেকেন্ড, কম্পিউটার বি এর ক্লক পিরিয়ড হচ্ছে 500 পিকো সেকেন্ড, এন্ড কম্পিউটার এ এর সিপিআই বা ক্লকস পার ইনস্ট্রাকশন হচ্ছে 2, কম্পিউটার বি এর সিপিআই বা ক্লকস পার ইনস্ট্রাকশন হচ্ছে 1.2। প্রশ্ন হচ্ছে হুইচ ইজ ফাস্টার। তো আমাদের যে ফর্মুলা ছিল ইনস্ট্রাকশন কাউন্ট ইন্টু সিপিআই ইন্টু সাইকেল টাইম। এখন কোয়েশ্চেনে হচ্ছে সিপিআই আর সাইকেল টাইম দেওয়া আছে, কম্পিউটার এ এর জন্যও দেওয়া আছে, কম্পিউটার বি এর জন্যও দেওয়া আছে, ইনস্ট্রাকশন কাউন্টটা কিন্তু দেওয়া নাই, তাই না? তো তাহলে আমরা আসলে কিভাবে হিসাব করব? কেউ একজন হিসাব করে দেখাই দিতে চাচ্ছে এখানে।
না না, সমস্যা নাই, আমি মজা করলাম আর কি। তো আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছেন? কোয়েশ্চেনে আসলে একটা ইনফরমেশন মিসিং, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট। ফর্মুলাতে ইনস্ট্রাকশন কাউন্টটা লেখা ছিল, তো এই ইনস্ট্রাকশন কাউন্টটা কোয়েশ্চেনে নাই। তাহলে আমরা কিভাবে দুইটা সিপিইউর পারফরমেন্স কম্পেয়ার করব? স্যার এখানে একটা আচ্ছা, ফ্যাক্ট বলা যে সেম আইএসএ, সো এটার সাথে কি ইনস্ট্রাকশন কাউন্টের ব্যাপারটা রিলেটেবল? আসলে না, সেম আইএস এটা আমি একটু ইগনোরই করতে যাচ্ছিলাম, এটা আমি এর পরে বলবো। বাট সেম আইএস এ যদি বলা নাও থাকতো, স্টিল ইনস্ট্রাকশন কাউন্ট সেম হইতো আর কি। কেন ইনস্ট্রাকশন কাউন্ট সেম হইতো সেটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো। ধরেন আপনি রিয়েল লাইফে দুইটা, মানে দুইটা কম্পিউটারের পারফরমেন্স কম্পেয়ার করতে চাচ্ছেন, আপনি কি করবেন? একই প্রোগ্রাম দুইটাতে রান দিবেন না? হ্যাঁ, তো একই প্রোগ্রাম যদি দুইটাতে রান দেন, তাহলে ওই ওই একই প্রোগ্রামের তো ইনস্ট্রাকশন কাউন্টার চেঞ্জ হয়ে যাচ্ছে না মানে দুইটা কম্পিউটারের জন্য, রাইট? মানে আপনার এই কম্পিউটারে ওইটা 10 লাইন্স অফ কোড, ওই কম্পিউটারে ওইটা 10 লাইন্স অফ কোড। সো যেহেতু ইনস্ট্রাকশন কাউন্ট চেঞ্জ হচ্ছে না কম্প্যারিজনের সময়, বা আপনি যদি আসলে কম্পেয়ার করেন, রেশনালি আপনি কিভাবে কম্পেয়ার করবেন সেম সংখ্যক ইনস্ট্রাকশনের জন্য? তো ইনস্ট্রাকশন কাউন্ট আসলে, ইন কেস অফ কম্প্যারিজন ইনস্ট্রাকশন কাউন্ট সেম থাকে। তো এই কারণে এখানে দেখেন দুইটাই হচ্ছে আই দেওয়া। So, একটার পারফরমেন্স হচ্ছে 500, একটা সিপিইউ টাইম হচ্ছে 500 আই, আর একটা সিপিইউ টাইম হচ্ছে 600 আই। দেন জাস্ট রেশিও করলেই আমরা বুঝে গেলাম যে কে ফাস্টার। তো এটাই আর কি। এরপরে আসি, এখন এতক্ষণ আমরা যেটা দেখলাম, এখানে হচ্ছে আহ একটাই সিপিআই দেওয়া ছিল। এখন এমন হইতে পারে যে সিপিআই আসলে সব ইনস্ট্রাকশনের জন্য সেম না। এভাবে চিন্তা করেন, আমরা তো অনেক রকম ইনস্ট্রাকশন রাখি, তাই না? তো ধরেন আপনার কম্পিউটারে একটা ইনস্ট্রাকশন, মানে আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতেছেন, সেখানে একটা ইনস্ট্রাকশন আছে অ্যাড, একটা ইনস্ট্রাকশন আছে আর কি যোগ করে, আর একটা ইনস্ট্রাকশন আছে যে কিনা হচ্ছে ভাগশেষ বের করে। আপনার কি মনে হয় কোনটায় বেশি সময় লাগবে? ভাগশেষ বের করতে। হ্যালো? হ্যাঁ, যেটা ভাগশেষ বের করে সেটাই বেশি সময় লাগবে, তাই না? কারণ এটা একটু কমপ্লিকেটেড অপারেশন। অথবা নাও হইতে পারে, বাট মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে সব ইনস্ট্রাকশন আসলে সেম না। একটা ইনস্ট্রাকশন সহজ, সেটা তাড়াতাড়ি হবে। একটা ইনস্ট্রাকশন কঠিন, সেটা দেরিতে হবে বা সময় লাগবে বেশি। তো সেটার উপর বেস করে আমাদের ইনস্ট্রাকশন গুলাকে আসলে ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো এখানে যেমন দেওয়া আছে যে 3টা ক্লাস, অর্থাৎ ইনস্ট্রাকশন গুলাকে আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করতেছি: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এবং ক্লাস এ এর সিপিআই হচ্ছে 1, ক্লাস বি এর সিপিআই হচ্ছে 2, ক্লাস সি এর সিপিআই হচ্ছে 3। অর্থাৎ এ ক্লাসের যে ইনস্ট্রাকশন গুলা, সেগুলা রান হইতে অন এভারেজ একটা ক্লক সাইকেল লাগে। বি ক্লাসের ইনস্ট্রাকশন গুলা রান হইতে অন এভারেজ 2টা ক্লক সাইকেল লাগে। সি ক্লাসের ইনস্ট্রাকশন গুলা রান হইতে অন এভারেজ 3টা ক্লক সাইকেল। ঠিক আছে? এটাও কি আমরা বুঝতে পারছি যে এভাবে ক্লাসে ক্লাসে ভাগ করা যাবে? হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে যে যখন আমরা এভাবে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসে ভাগ করে ফেললাম, তখন আমাদের অরিজিনাল সিপিইউ টাইমের ফর্মুলায় একটা প্রবলেম চলে আসলো। তো অরিজিনাল যে সিপিইউ টাইমের ফর্মুলা, এখানে তো এই যে একটা সিপিআই, তাই না? এখন ধরা যাক আমার এই প্রোগ্রামে এগেইন 100টা ইনস্ট্রাকশন আছে, কিন্তু এই 100টা ইনস্ট্রাকশনের মধ্যে 20টা হচ্ছে ক্লাস এ, 30টা হচ্ছে ক্লাস বি, আর 50টা হচ্ছে ক্লাস সি। এবং ক্লাস এ এর সিপিআই হচ্ছে 1, যেরকম লেখা ছিল। ক্লাস বি এর সিপিআই হচ্ছে 2, ক্লাস সি এর সিপিআই হচ্ছে
3। সো এরকম যদি দাঁড়ায়, তাহলে এখন এই ফর্মুলাতে আমরা সিপিআই কত ইউজ করব? স্যার আলাদা আলাদা ভাবে বের করতে হবে। হ্যাঁ, ভালো আইডিয়া যে আপনি আসলে মানে এই সিপিইউ টাইমটা 3 ভাগে বের করবেন। যে একবার হচ্ছে 20-এর সাথে 1 ইউজ করবেন, আপনি তো এটাই বুঝাইতে যাচ্ছেন তাই না? আর Yes, একবার sir. হচ্ছে 30-এর সাথে 2 ইউজ করবেন, আর একবার হচ্ছে 50-এর সাথে 3 ইউজ করবেন। পঞ্চাশের সাথে 3 ইউজ করবেন, রাইট? এন্ড ক্লক রেট হচ্ছে সব সিনারিওতে সেম থাকবে। তো ধরা যাক ক্লক রেট ছিল 4, তো ক্লক রেট সব সিনারিওতে সেম থাকবে। এটাই করতে যাচ্ছেন না আপনি? Yes, sir. হ্যাঁ। দেন ওভারঅল সিপিইউ টাইম কিভাবে বের হবে? আপনি তো 3 ভাগে 3টা সিপিইউ টাইম পাইলেন। সবগুলো এডিশন করে দিব। হ্যাঁ, সবগুলা যোগ করে দিব। তো হ্যাঁ, একদম পারফেক্টলি ফাইন, এইভাবেই করা যাবে এন্ড এভাবেই করা সম্ভব, কোনো সমস্যা নেই। তো আরেকটা জিনিস যেটা করা যাইতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই ভাগে ভাগে না করে একটা এভারেজ সিপিআই বের করতে পারি। ঠিক আছে? তো এগেইন আমি বলতেছি যে এই নিয়মে করলে কিন্তু কোনো সমস্যা নাই, এন্ড রেশনালি আমি নিজেও এই নিয়মেই করতাম। দেন আপনাদের স্লাইডে হচ্ছে একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা শিখাইতে হবে। সো দ্যাটস ইট আর কি, সো শিখাচ্ছি। তো আরেকটা যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমরা একটা এভারেজ সিপিআই বের করতে পারি। এভারেজ সিপিআইটা আমরা কিভাবে বের করব? 20 × 1 প্লাস 30 × 2 প্লাস 50 × 3 ডিভাইডেড বাই 100। সেখানে আমি যেটা করতেছি, যে সিপিআই গুলা ক্লাস ওয়াইজ ভাগ করা ছিল, আমি 3টা ক্লাসের এভারেজ সিপিআই বের করতেছি। এটা কি আপনারা বুঝতে পারছেন? Yes, sir. অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সেই ক্লাসের সিপিআই। ক্লাস এ এর ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু ক্লাস এ এর সিপিআই, বি এর ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু বি এর সিপিআই, সি এর ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সি এর সিপিআই ডিভাইডেড বাই, এটা হচ্ছে টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট। ওকে? তো এইভাবে করে আমরা যে সিপিআইটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাভারেজ সিপিআই। দেন আপনি এই একটা ফর্মুলা ইউজ করেই জাস্ট এখানে সিপিআই এর জায়গায় অ্যাভারেজ সিপিআইটা ইউজ করে সিপিইউ টাইম বের করে ফেলতে পারবেন। তো তখন আপনি আগে যে সিস্টেম বললেন সেভাবে যে অ্যান্সার আসতো, এভাবে করলেও সেম অ্যান্সারটাই আসবে। বুঝতে পারছি? Yes, sir. তো এইটাই আর কি। বাকিরাও একটু বলেন। আহ, এইভাবে হচ্ছে আমরা অ্যাভারেজ সিপিআই বের করতে পারবো আর কি। তো এখানে দেখেন এই যে নিচের পোর্শনটা কি দেখা যাচ্ছে এই জায়গায়? এই যে সিকোয়েন্স 1 সিকোয়েন্স 2 দিয়ে এভাবে যে এখানে দেখেন অ্যাভারেজ সিপিআইটা বের করা। Yes, আচ্ছা। তো এইখানেও দেখেন সেম কাজ করছে, যে সিকোয়েন্স 1 এর যে ইনস্ট্রাকশন কাউন্ট ছিল, ক্লাস এ এর ইনস্ট্রাকশন কাউন্ট 2, সিপিআই 1, সো 2 × 1। দেন ক্লাস বি এর ইনস্ট্রাকশন কাউন্ট 1, সিপিআই 2, সো 1 × 2। দেন ক্লাস সি এর ইনস্ট্রাকশন কাউন্ট 2, সিপিআই 3, সো 2 × 3। এগুলা করে টোটাল পাইছে হচ্ছে 10। দেন ডিভাইডেড বাই টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট। এখানে টোটাল ইনস্ট্রাকশন কয়টা ছিল? 2 আর 1 3 আর 2 5, তো ডিভাইডেড বাই 5। ওকে? তো এইভাবে অ্যাভারেজ ইনস্ট্রাকশন অ্যাভারেজ সিপিআই বের করা যায়। দেন আমরা জাস্ট অ্যাভারেজ সিপিআইটাকে ইউজ করে ফাইনাল সিপিইউ টাইমটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে পাওয়ার।
তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, স্টিল জাস্ট ফর্মুলাটার জন্য বলে দেই যে আমরা আসলে এইভাবে কম্পিউটারকে ইমপ্রুভ করতে করতে, আপনারা তো সিপিইউ কেনার সময় বুঝে থাকবেন যে ওভারঅল আসলে ক্লক রেটটাই ইমপ্রুভ হয়। যে আগে ছিল 3 GHz, দেন হয়েছে 3.2, দেন 3.6, দেন 4, এন্ড সো অন। তো একটু দেখবেন যে ক্লক রেট আসলে ইমপ্রুভ করতে করতে এখন আসলে ফ্ল্যাট হয়ে গেছে, 4 GHz এর উপরে আসলে যাওয়া যায় না তেমন একটা। তো কেন যাওয়া যায় না? কারণ তখন পাওয়ার কনজাম্পশন এত বেড়ে যায় যে আমাদের সিপিইউ ওভারহিট হয়ে যায়। তখন আমরা কি করি, পাওয়ার কনজাম্পশন কমানোর চেষ্টা করি। তো পাওয়ার কনজাম্পশনের যে ফর্মুলাটা সেটা এখানে দেওয়া আছে, ক্যাপাসিটিভ লোড ইন্টু ভোল্টেজ স্কোয়ার ইন্টু ফ্রিকোয়েন্সি। এখন এই ফর্মুলার ডিটেলসে যাইতে গেলে আমাদেরকে ট্রিপলি পড়াশোনা করতে হবে, সো আমরা আর সেদিকে যাব না। রেদার, যদি আমাদের কখনো পাওয়ার কম্পেয়ার করতে আসে, যেমন এখানে দেখেন যে একটা নতুন সিপিইউর পুরাতন সিপিইউর তুলনায় 85% ক্যাপাসিটিভ লোড আছে, আর 15% ভোল্টেজ রিডিউস হয়েছে, 15% ফ্রিকোয়েন্সি রিডিউস হয়েছে। তো 15% ভোল্টেজ রিডিউস হয়েছে মানে কি, 85% ভোল্টেজ আছে, অ্যান্ড 15% ফ্রিকোয়েন্সি রিডিউস হয়েছে মানেও 85% ফ্রিকোয়েন্সি আছে। তো যখন আমরা কম্পেয়ার করব তখন জাস্ট এরকম করে যে নতুনটা ওল্ডটার কত পার্সেন্ট, সেই ভ্যালুগুলা প্লাগ ইন করে দিলেই আমরা বুঝে যাব যে ওভারঅল কত পার্সেন্ট পাওয়ার কনজিউম করা হচ্ছে। এটা কি বুঝতে পারছি? স্যার প্র্যাকটিস শিটে যে একটা ম্যাথ ছিল কোশ্চেন 6-এ, ওখানে দেখা গেছে যে যত পার্সেন্টেজ রিডিউস হয়েছে ওইটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছিল হ্যাঁ, ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিকে, বাট এখানে কেসটা ডিফারেন্ট, এরকম কেন? একটু দাঁড়ান, আমি একটু চেক করি তাহলে। প্র্যাকটিস প্রবলেম, কোশ্চেন নাম্বার 6-এর যে প্র্যাকটিস সলিউশন। শিট, কোয়েশ্চেন 6, কোয়েশ্চেন অত বের করতে হবে। আম, স্যার এটার তো সলিউশনটা। এখানে বলছে এক্সপ্লেন দ্য পার্ট ইকুয়েশন নিউ সিস্টেম হ্যাজ ফোর। হ্যাঁ, হ্যাঁ, এত পার্সেন্ট লেস ক্যাপাসিটিভ লোড, and uses only এত পার্সেন্ট আমরা ইউটিলাইজেশন। ওকে, সলিউশনে আসি। স্যার আম এখানে একটা ভ্যালু দেওয়া 0.857, এটাও কোত্থেকে আসছে এটা থেকে আমি বুঝলাম না, কারণ আচ্ছা, 81। 0.857 হচ্ছে 1 বা 100 - 14.3। এই যে 14.3% লেস ক্যাপাসিটিভ লোড না, তার মানে জি কি জি। আগে যে ক্যাপাসিটিভ লোড ছিল সেটা থেকে 14.3% কম। সো আগে 100% থাকলে এখন কত আছে, 100 - 14.3%। হ্যাঁ স্যার, আর এখানে কিন্তু 81.3% যেটা ওইটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। হ্যাঁ, কারণ এটা তো লেস না, এটা ডিরেক্টলি বলা আছে যে আগে ছিল 100%, এখন আছে 81.3%। ও সো এখানে আচ্ছা আচ্ছা। দুইটার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট আর কি, একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড এত পার্সেন্ট কমানো হয়েছে, আরেকটা হচ্ছে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি আগে যা ছিল তার 81.3% আছে এখন। আচ্ছা, স্লাইডের কোশ্চেনটাতে বলা ছিল যে এত পার্সেন্ট লেস, যার কারণে ওইটা আমরা ইউজ করিনি, মানে হ্যাঁ, প্রিভিয়াসটা ইউজ করা হয়েছে। হ্যাঁ। তো এখানেও দেখেন যে 85% হচ্ছে আগে ছিল 100%, এখন আছে 85%। বাট এই দুইটার ক্ষেত্রে কি, আগে 100% ছিল, এখন 100% থেকে 15% কম আছে। সো 100 - 15, 85। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। তো আজকে এই পর্যন্তই থাক। জুম আই থিংক আমাকে আর টাইম অ্যালাউ করবেন না। আর একটা ছোট্ট টপিক বাকি আছে, যেটা হচ্ছে স্পেক রেশিও অ্যান্ড আমডালস ল। এই দুইটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে পরের চ্যাপ্টারে চলে যাব। না সরি, এই দুইটা নেক্সট ক্লাসে শেষ করে আমরা হচ্ছে প্র্যাকটিস প্রবলেমস গুলা দেখবো। ওকে। সো মিনওয়াইল আপনারাও প্র্যাকটিস প্রবলেমের সবই এখন আপনাদের পারার কথা। জাস্ট এই এই দুইটা টপিকের মনে হয় একটা বা দুইটা ম্যাথ আছে, সো এগুলা বাদ দিয়ে বাকিগুলো আপনারা একটু দেখেন, তাহলে নেক্সট ক্লাসটা বুঝতেও আপনাদের জন্য ইজিয়ার হবে। আম, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা একটু পরে দিয়ে দিব আর কি। ওকে। আমি তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। So attendance
অ্যাটেন্ডেন্স আজকে আর না নেই, যেহেতু আপনাদের এখনো অ্যাডভাইজিং 5টায় শেষ হবে আর কি। সো এর পরের দিন থেকে আমি অ্যাটেন্ডেন্স নিব। ওকে।